ডেমোক্রেসি হচ্ছে নিয়মতান্ত্রিক গণ ইচ্ছার বা গণসম্মতিতে সরকার পরিচালনা করে। প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাব দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক বা রাজনৈতিক দল যদি তারা কোনো বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত যদি দ্বিমত পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না, তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারে, তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন, তারা নানা ধরনের মানে গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা। কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে, অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি প্রাধান্য পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে, গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে। গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবক্রেসি, সেই মবক্রেসি থেকে সরে আসে। এবং যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন, রক্ত ঝরালেন, 25 থেকে 30 হাজার ছাত্র, যুবক, শ্রমিক এরা যে আহত হলেন, তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি একটা আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি, আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যাই এবং সবকিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে, এই নীতি, এই পলিসি থাকবে, মানে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না এবং গণতন্ত্রের যে টিকে থাকা, দীর্ঘদিন টিকে থাকা, সেটাও নিশ্চিত হবে। সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে। নানা বিষয় হতে পারে যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে 5ই আগস্টের যে আন্দোলনের যে সফলতা এবং পতিত ফ্যাসিস্টদের পতন, এই পতনের পর এই সরকার একটা হচ্ছে সরকারকে নানাভাবে ব্যর্থ করে এবং সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা, এটার যে স্মুথ প্রক্রিয়া যাচ্ছে, ফেব্রুয়ারিতে যে করা নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সাথে আরো সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় 1-2 দিন পরেই ঘটছে, এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, যদিও তারা বলছেন যে সরকারি সরকার, কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি। শেখ হাসিনাকে একটা নির্বাচনহীন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়েছে। যেমন 2014 সালে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিক এসে তাকে কনভিন্স করছে, এটা বিরল ঘটনা। এটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর, একেবারে সার্বভৌমত্বের উপর। এখানকার মানুষের ইচ্ছা, এখানকার মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে, আপনি ধারণ করলেন না সেটা না, কিন্তু অন্য দেশের ইন্টারনাল বিষয় নিয়ে এসে মানে কথা বলা, কনভিন্স করা, হাসিনার যে পাতানো নির্বাচন একেবারে তার সেট করা, সুসজ্জিত নির্বাচনে পাঠানো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে অধিকাংশই পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। এই যে সেই দেশে আশ্রয় পাওয়া এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন ওই দেশের ভূমিকা সব মিলিয়েই মানুষের মধ্যে
মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা, এবং তারা তাদের একটা নতুন সরকারকে বসিয়ে রাখতে চায় দীর্ঘদিনের জন্য বা চিরদিনের জন্য। এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কোনো কাজ করছেন কিনা, এটা আজকে মানুষকে ভাবিয়ে তুলছে। মানুষ, এই সাধারণ জনগণের মানে এই জিজ্ঞাসাটা মানে প্রতিদিনই দীর্ঘতর থেকে দীর্ঘতর হচ্ছে।